অগাস্টের 2 তারিখ এবং সেই দিনটা ইন্ডিয়ান ফুটবলে একটা অ্যাসিড টেস্টের ডে হতে পারে, কারণ সেখানে আনোয়ার আলীর কেসটা পিএসসিতে যাবে এবং বহু কিছু বিষয় আমাদের সামনে উঠে আসবে। হ্যাঁ, অবশ্যই সেই ভার্ডিক্ট যা বেরিয়ে আসবে সেখানে কোন পক্ষ খুশি হবে কি অখুশি হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু যারা অখুশি হবে, যারা মেনে নেবে না সেই ভার্ডিক্টকে, তারা পরবর্তী সিদ্ধান্ত কী নেবে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। অবশ্যই সেটা নিয়ে যা কিছু ব্যাপার রয়েছে শেয়ার করার চেষ্টা করব, এবং তার পাশাপাশি অবশ্যই আজকে মোহনবাগানের আরপিএসজি অফিসে কিন্তু চেয়ারম্যান, কোচ এবং টিমের নতুন স্টার প্লেয়ার তাদের একটা প্রেস কনফারেন্স ছিল। তো সেখানে কি কি বিষয় উঠে এলো, কেন নতুন দিনের সূচনা হিসেবে ধরা হচ্ছে আজ থেকে বা ধরা হয়েছে কাল থেকেই সময়টাকে, সেটা নিয়েও যা কিছু জিস্ট রয়েছে শেয়ার করব। এবং তার পাশাপাশি মোহনবাগানে নতুন নাম্বার 7 কে হতে পারে অনেকের জানার ইচ্ছা রয়েছে, অনেকে কমেন্ট করেছে। অবশ্যই সবটাই ওপিনিয়ন বেসড কথা বলার চেষ্টা করব। তার পাশাপাশি কিছু আপডেটস রয়েছে অবশ্যই দিয়ে দেবো। বেশ কিছু ট্রান্সফারের আপডেট রয়েছে। কালকে রাত্রিরে হঠাৎ করে একটা বড় ব্রেকিং টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে মার্কাস নিয়ে আসে আমাদের সামনে যে দুজন প্লেয়ার তারা কিন্তু গোয়াতে জয়েন করেছে, যার মধ্যে একজন তো অফিসিয়ালি ট্রেনিং স্টার্ট করেছে, মানে ট্রায়ালে রয়েছে, ধরা চলে ট্রেনিংয়েই রয়েছে, তাকে গোয়া সই করিয়ে নেবে। এবং দ্বিতীয় প্লেয়ার, তার পেপার ওয়ার্কস পেন্ডিং রয়েছে, তাকেও কিন্তু গোয়া সই করিয়েছে। যার পেপার ওয়ার্কস পেন্ডিং রয়েছে সে কিন্তু মোহনবাগানে থাকা এতদিন আনোয়ার শেখ রিজার্ভ গোলকিপার ছিল। এই সিজনে তাকে প্রায় দেখা যাচ্ছিল না, কারণ রাজা বর্মন বা জাহিদ বুখারি এদের ওপরেই বেশি করে টিম ভরসা রাখছিল। তো সেই জায়গাতে আনোয়ার শেখের মুভ গোয়াতে কমপ্লিট হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে মোহনবাগানের তরফে। বাকিটা পেপার ওয়ার্ক মিটে গেলে সই সাবুত হয়ে যাবে। এবং দ্বিতীয় যে প্লেয়ার যে ট্রায়ালে রয়েছে, ট্রেনিংয়ে রয়েছে, যাকে সিগনেচার করানো হবে গোয়ার তরফে, সেটা হচ্ছে নিম দর্জি। শর্ট টার্মে 2024 জানুয়ারিতেও সই করেছিল, সেটা কেটে যাওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছিল। আপাতত তাকে পার্মানেন্টলি আবারও নিয়ে নেওয়া হবে। এরপর যে প্লেয়ারের কথা বলবো তাকে কিন্তু অফিসিয়ালি মুম্বাই সিটি এফসির তরফ থেকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, থায়ের ক্রোমা তাদের 6th ফরেন প্লেয়ার। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে মোহনবাগানের নিউ নাম্বার 7 কে হবে। কয়েকদিনে প্রচুর কমেন্ট এসেছে, কারণ যখন এটা জানা যায় যে অনিরুদ্ধ থাপা সে এই সিজনে 6 নম্বর জার্সি চুজ করছে, হতে পারে যে এটা একটা নিউমেরিক্যাল ব্যাপার যে গত সিজনে ও 7 নম্বর জার্সি নিয়েছিল, ঠিকভাবে ওর সিজন ক্লিক করেনি, ও 6 নম্বর জার্সিকে প্রেফার করছে। এটা অনেক সময় প্লেয়াররা করে থাকে, এটা নিজেদের সিদ্ধান্ত বা কিছু ক্ষেত্রে অনেকে বলে যে সুপারস্টিশন। তো আমি নিজে পার্সোনালি সুপারস্টিশনকে মানি না, হয়তো আমার মতো অনেকেই মানে না, কিন্তু প্লেয়ারদের হয়তো কিছু ব্যাপার থাকে, কারণ তাদের কাছে আলটিমেট বছরের শেষে পারফরমেন্সটাই শেষ কথা। তো হয়তো থাপার মনে হয়েছে যে চলো নাম্বার 7টা ওর জন্য মোহনবাগানে ক্লিক করেনি, হি উইল টেক নাম্বার 6। এবং সেখানে সেই জার্সি পরে ওকে আজকে প্র্যাকটিসেও দেখা গেছে। তো এটা কনফার্মড হয়ে গেছে যে থাপা ইজ দ্য নিউ নাম্বার 6 অফ মোহনবাগান। তো সেখানে 7 নম্বর জার্সি কে পাবে? দেখো, প্রচুর নাম আলোচনার মধ্যে এখনও অবধি রয়েছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে কেউ কন্টেনশনে আছে বলে মনে হয় না, কারণ ব্যাক টু ব্যাক দুটো সিজনে দিমিত্রিয়স পেত্রাতস, যাকে এর আগে 7 নম্বর জার্সিতে বিভিন্ন ক্লাবে দেখা গেছে, সেই প্লেয়ার কিন্তু 9 নম্বর জার্সিতে ভীষণভাবে সাকসেসফুল। আমার মনে হয় না যে সেখান থেকে বেরিয়ে এসে পেত্রাতস 9 নম্বর নেবে, আর যদি 7 নম্বর নেবে, আর যদি সেটা হতেই পারতো তাহলে কিন্তু অলরেডি সে 9 নম্বর ছেড়ে 7 নম্বর নিত। এবং ম্যাকলারেন, যে কেরিয়ারের প্রায় বেশিরভাগ সময়টা ক্লাব ফুটবলে 9 নম্বর জার্সি নিয়েছে, সে কিন্তু মোহনবাগানের 9 নম্বর জার্সি নিতে পারতো। সেখানে ম্যাকলারেনকে আমরা 29 নম্বর জার্সি পড়তে দেখছি। কামিংস 35-এ ম্যাক্সিমাম টাইমে পপুলার, 35 রাখছে। গ্রেগ স্টিওয়ার্ট এর আগে মুম্বাইতে বা তোমার জামশেদপুরে 24 নম্বর পড়তো, মোহনবাগানে এসে 10 নম্বর পড়বে, যেটা হুগো বুমো ছেড়ে দিয়ে গেছে। তো সেখানে 7 নম্বর কে হবে? ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যার সব থেকে বেশি সম্ভাবনা ছিল বা এখনও অবধি রয়েছে, সেই প্লেয়ারটা হচ্ছে লিস্টন কোলাসো, কারণ তার যে আইডল রয়েছে সেই আইডলের কিন্তু জার্সি নাম্বার 7, দ্যাট ইজ CR7। তো আমার মনে হয় না, যেহেতু অলরেডি ওর প্র্যাকটিসও স্টার্ট হয়ে গেছে সিনিয়র টিমে, আর রেজিস্ট্রেশনও হয়ে গেছে 17 নম্বর জার্সিতে, আবারও সেখান থেকে চেঞ্জ করবে। এবং 17 নম্বর জার্সিতে কিন্তু লিস্টন রেগুলার বেসিসে ভালো খেলছে। তো সেখানে লাস্ট যে নামটা পড়ে থাকে, যে নামটা অন্ততপক্ষে আমি ভীষণভাবে এখন প্রেফার করতে পারি নিজের ওপিনিয়নে, সেটা হচ্ছে সুহেল আহমেদ ভাট। এই প্লেয়ারটা সদ্য মোহনবাগান ডেতে বেস্ট ইউথ প্লেয়ারের অ্যাওয়ার্ড রিসিভ করেছে, এবং ওর ওপরে অনেকটা ভরসা রয়েছে আগামী দিনে মোহনবাগান ফ্যানেদের, যে এই ছেলেটা কোথাও আগামী দিনে মোহনবাগানে ব্যাটনটা ধরতে পারে। এর আগে বহু ইয়াং স্ট্রাইকার মোহনবাগানের জার্সি পরে ফুল ফুটিয়েছে, এবং ইন্ডিয়ান ফুটবলে প্রচুর স্ট্রাইকারকে এরকম আমরা পেয়েছি যাদের ইউথ কেরিয়ারে বা একদম অল্প বয়সে কেরিয়ারটা শুরু হয়েছিল মোহনবাগানের হাত ধরে, এবং যার মধ্যে সবথেকে বড় এক্সাম্পলটা অবশ্যই সুনীল ছেত্রী। তো সেখানে সুহেল আহমেদ ভাটের ওপরেও কিন্তু মোহনবাগান সমর্থকদের একটা বিরাট বড় আস্থা রয়েছে, এবং তার জার্সি নাম্বার কিন্তু 7-7। তো সেই জায়গা থেকে এমনও হতে পারে যে হয়তো সিনিয়র টিমে সুহেল আহমেদ ভাটকে 7-7-এর মধ্যে একটা 7 বাদ দিয়ে 7 নম্বর জার্সিটা দেওয়া হলো, এবং সেটা খুব একটা ভুল সিদ্ধান্ত কিছু হবে না। এবং প্লেয়ারটাকে যদি আগামী দিনে কোথাও ফোকাসে রাখতে হয়, কোথাও সামনের দিকে রাখতে হয় যে হি ইজ দ্য সেন্টার ফরওয়ার্ড, অর হি ইজ দ্য ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড অফ দ্য টিম, তো সেখানে আমার মনে হয়
যে 7 নম্বর জার্সিটা ওর জন্য ভীষণভাবে ভালোভাবে যাবে এবং কোথাও 7 নম্বর, 10 নম্বর, 9 নম্বর এইসব নাম্বারগুলোর একটা করে ওজন রয়েছে, সেটার গুরুত্ব নিশ্চিতভাবে ও বুঝবে। আমার ওপিনিয়নে কোথাও মনে হয় যে যদি এখনও অবধি কাউকে 7 নম্বর দেওয়ার মতো স্লট ফাঁকা থাকে তাহলে দেন গিভ ইট টু সোহেল আহমেদ ভাট। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই তোমরা শেয়ার করো। অ্যান্ড নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই কিন্তু মোহনবাগানের আজকে একটা ছোট্ট প্রেস কনফারেন্স, সেখানে মোহনবাগান চেয়ারম্যান আরপিএসজি চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা তিনি উপস্থিত ছিলেন, টিমের কোচ হোসে মলিনা তিনি ছিলেন এবং অবশ্যই টিমের আপাতত স্টার স্ট্রাইকার জেমি ম্যাকলারেন তাকে উপস্থিত থাকতে দেখা গেছে এবং তার জার্সি তার হাতে তুলে দিয়েই কিন্তু প্রেস কনফারেন্স শুরু হয়। প্রেস কনফারেন্সে কিছু বিষয় সামনে উঠেছে, যেটা প্রথমে ম্যাকলারেনের বক্তব্য যে তার কাছে অনেক ভালো ভালো ক্লাবের অফার ছিল, কিন্তু ফাইনালি মোহনবাগানে সে সাইন করেছে। তার সবথেকে বড় রিজন হচ্ছে মোহনবাগানের যে রিচ লিগাসি রয়েছে, হিস্ট্রি রয়েছে এবং ফ্যানেদের যে ভালোবাসা রয়েছে, এটাকে সে আগে থেকেই যাচাই করতে শুরু করে এবং ফাইনালি স্থির করে যে মোহনবাগান ইজ দ্য বেস্ট প্লেস ফর হিম রাইট নাও। এবং তার মধ্যে এখনও অবধি সেই খিদেটা বাকি রয়েছে যে ইন্ডিয়ান ফুটবলকেও হিউজ কিছু দিতে পারবে অ্যান্ড অবভিয়াসলি মোহনবাগানের জন্য ভালো কিছু করতে পারবে। সেকেন্ড, মলিনার তরফ থেকে যে বিষয়টা সব থেকে ভালোভাবে উঠে এসেছে সেটা হচ্ছে তিনি জানিয়েছেন এর আগে তিনি কলকাতাতে এসেছেন, এটিকের হয়ে কোচিং করিয়েছেন, টিমকে একটা সিজনে চ্যাম্পিয়ন করেছেন, তারপর তিনি ফিরে যান, আবারও তিনি ইন্ডিয়াতে ফিরতে পেরেছেন, নতুন একটা ক্লাবের দায়িত্ব নিতে পেরেছেন এবং সেখানে তার কাছে চ্যালেঞ্জ আরও বড় থাকবে, কারণ এই ক্লাবের হিস্ট্রি, লিগাসি এবং অবশ্যই ফ্যানেদের যে ভালোবাসা তিনি দেখেছেন প্রথম দিনকে নেবে, সেটা তাকে অনেক চার্জ করেছে এবং তিনি সেখান থেকে সাকসেস খোঁজার রাস্তা নিশ্চিতভাবেই দেখাবেন। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যে জায়গাটা এতদিন ধরে টিম বিল্ড আপ দেখে যেটা আমাদের সবথেকে বেশি মনেও হয়েছে যে এই টিমটা ভীষণভাবে একটা অ্যাটাকিং টিম হতে যাচ্ছে, এটা কিন্তু হোসে মলিনা তিনি আজকে জানিয়ে দিয়েছেন যে এই টিমটা পুরোপুরি অ্যাটাকিং টিম হচ্ছে। আমি এই টিমটাকে অনেক বেশি অ্যাটাক মাইন্ড থেকে বিল্ড আপ করেছি এবং টিম কিন্তু ক্রমাগত অ্যাটাক করবে। যখন আমাদের কাছে বল পজিশন থাকবে না, যখন আমরা বল ছাড়াও থাকবো, তখনও কিন্তু আমাদের সেট আপটা পুরোপুরি থাকবে অ্যাটাক বেসড। অর্থাৎ পুরো সিজনটাকে তিনি কিন্তু অ্যাটাকিং ওয়েতে দেখতে চাইছেন এবং সেখানে তিনি সাকসেসের রাস্তা খুঁজতে চাইছেন। দেখা যাক তার নতুন কিছু পদ্ধতি, নতুন ফরমেশন, নতুন কিছু স্ট্র্যাটেজি কতটা মোহনবাগানকে নতুন কিছু স্বপ্ন দেখায়। কারণ যেটা মেন ব্যাপার যে আইএসএলে তো দেখো পরপর দুটো সিজনে দুটো ট্রফি হয়ে গেছে, নতুন করে আইএসএলে আর পাওয়ার কিছু নেই। আইএসএলের যে জায়গাটা ছিল সেটা মোহনবাগান ধরে রেখেছে, নতুন অ্যাডিশন হয়েছে সেটা টিমকে আরও স্ট্রং করেছে। মেন যেটা দরকার সেটা হচ্ছে এফসি কম্পিটিশনসে গিয়ে ভালো কিছু করা। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ অল অ্যাবাউট আনোয়ার আলী। হ্যাঁ, আমি হয়তো কালকেই বিষয়টা নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু আমি বলিনি, কারণ আমি সিরিয়াসলি মন থেকে চাইছিলাম যে একটু ডিস্টেন্স রাখতে, কারণ একটা সাবজুডিস ম্যাটার, কী বা বলবো তাকে নিয়ে। কিন্তু কালকের ভিডিওটা যদি কেউ চেক করো এবং যদি কমেন্ট বক্স চেক করো, তাহলে সেখানে অন্তত 25 থেকে 30টা কমেন্ট আমার চোখে পড়েছে লাইভ সেই মুহূর্তে, যে আনোয়ার আলীর ব্যাপার নিয়ে আমি কথা বলছি না কেন, আনোয়ার আলীর ব্যাপারটা কি, আনোয়ার আলীর কী ম্যাটার দাঁড়িয়ে রয়েছে, যা কিছু উঠে আসছে সেই নিয়ে তোমার কি বক্তব্য রয়েছে। নতুন করে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই, নতুন করে এটা নিয়ে আমার ডিসকাশনের কোনো স্কোপ আর বাকি নেই যে নিজের মতো করে আর কিছু বলতে পারবো, সবটাই কিন্তু ওপেন রয়েছে। যারা প্রথম দিন থেকে বিষয়টা নিয়ে পড়ে রয়েছে, কথা বলছে, বিভিন্নভাবে বিভিন্ন ইনফো শেয়ার করছে, তাদেরকে হ্যাটস অফ। এর বেশি আর কিছু বলার নেই, কারণ তাদের ধৈর্য রয়েছে, ধৈর্যের একটা চরম সীমা রয়েছে, আমার নেই, দ্যাটস ফাইন। কিন্তু হ্যাঁ, নতুন করে আমার কিছু বলার নেই, সেই কারণে আমি কালকে বলিনি। কিন্তু দেখলাম এত কমেন্ট, তারপরে যদি কিছু না বলি তাহলে আবার জানো যে ডিফারেন্ট নেগেটিভ কমেন্ট আসতে পারে। বিষয় এখানে খুব সিম্পল হয়ে গেছে, পুরোটা ওপেন হয়ে গেছে। মার্কাসের টুইট, বিভিন্ন মিডিয়া তারা যা টুইট করেছে, বরিয়াদা টুইট করেছে, পুরো ব্যাপারটা কিন্তু সিম্পল হয়ে গেছে। কী ব্যাপার না, 2রা অগাস্ট সেই দিনকে সবাই তাকিয়ে থাকবে, যেই দিনকে আমরা ভোটের রেজাল্ট দেখছিলাম, ঠিক সেরকম একটা সারাদিনের অধীর আগ্রহ নিয়ে সবাই বসে থাকবো যে ভার্ডিক্ট কি বেরিয়ে এলো। পিএসসিতে সেদিনকে আরও অনেক প্লেয়ারকে নিয়ে মিটিং রয়েছে, কিন্তু কারোর কোনো হেলদোল থাকবে না। হুসেন সাজাদ, প্যারে, মাকান ছোটে এরা মোহামেডানে জয়েন করতে পারে, পিএসসি ক্লিয়ারেন্স পেয়ে গেলে কারো খেয়াল থাকবে না সেদিকে। বাঙালি প্লেয়ার একজন রয়েছে শুভাশিস রায়চৌধুরী, তার সাথে চার্চিল ব্রাদার্সের কেস রয়েছে, কারো খেয়াল থাকবে না। খেয়াল কোথায় থাকবে না, আনোয়ার আলীর ওপরে কী হবে। এবার এখানে দুটো দিক রয়েছে, একটা দিক পুরোপুরি মোহনবাগান, সিম্পল ওয়েতে মোহনবাগান ফ্যান্স, মোহনবাগানকে যারা ভালোবাসে তারা চাইবে যে মোহনবাগানের ফেভারে যেন রেজাল্টটা আসে, যা কিছু ভার্ডিক্ট আসবে মোহনবাগানের ফেভারে যেন যায়। কারণ তারপরে কি হবে না হবে, আনোয়ারকে রাখা হবে না ছেড়ে দেওয়া হবে, কি হবে না হবে, খেলানো হবে, বসানো হবে, হোয়াট এভার, এই যে লিগাল ব্যাটেলটা রয়েছে,
এই লিগ্যাল ব্যাটেলটা যেন মোহনবাগান জেতে, এটা যারা মোহনবাগানের দিকে রয়েছে তারা সেটাকে চাইবে। উল্টো দিকে হচ্ছে যারা আনোয়ার আলীর ফেভারে রয়েছে, এবার সেখানে পার্টিকুলার কোনো ক্লাবের সমর্থক হতে পারে, দিল্লি এফসির যারা সাপোর্টার রয়েছে আছে কি না জানি না, বাট যারা রয়েছে তারা হতে পারে, মিনার্ভা টিনার্ভা পাঞ্জাব এই দিকের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে তারা হতে পারে, বা আনোয়ার আলীকে যারা পার্সোনালি পছন্দ করে বা রিসেন্ট টাইমে যারা পছন্দ করতে শুরু করেছে তারা হতে পারে। যে তারা কি চাইবে না আনোয়ার আলীর ফেভারে যেন এই ভার্ডিক্টটা বেরিয়ে আসে, তাহলে অবশ্যই মোহনবাগান হারছে এবং আনোয়ার আলীর যে পরবর্তী পদক্ষেপটা সেটা খুব স্মুথলি বেরিয়ে যাচ্ছে। এবার এখানে এটা বলে রাখা ভালো, অনেক দিন আগে থেকে আমরা জানি যে পক্ষ খুশি হবে না, যে পার্টি এখানে মনে করবে যে না ইনজাস্টিস হয়েছে, তারা পরবর্তী স্টেপ নিতে পারে, নেওয়ার একটা চান্সও রয়েছে। সেটা আনোয়ার আলীর পক্ষ হতে পারে, মানে দিল্লি এফসি আনোয়ার আলীও হতে পারে, সেটা মোহনবাগানও হতে পারে, যারা মনে করবে যে হলো না। এবার এখানে কী কী বিষয় সামনে উঠে আসছে, যে কী কী ভার্ডিক্ট হতে পারে, সেটা কিন্তু কালকে আমরা মার্কাসের টুইট থেকে জানতে পেরেছি, বা পরবর্তী সময় আরও বিভিন্ন মিডিয়া বিভিন্ন জার্নালিস্ট তারাও শেয়ার করেছে, আমরা জানতে পেরেছি। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যদি এখানে মোহনবাগান এটা দেখে যে আনোয়ার আলী বেরিয়ে যেতেই চায় এবং সেখানে কোনো রকমভাবে জাস্ট কজ থাকছে না, সেখানে একটা বড় রকম কম্পেনসেশন ফি সেটা মোহনবাগান দাবি করে অলরেডি রেখেছে, যে এখানে যদি এটা আনোয়ার আলী বেরিয়ে যায় ফাইনালি, যা কিছু মোহনবাগানের লস হয়েছে এই কন্ট্রাক্টটা থেকে এবং অবশ্যই ফিউচার ডিলটা থেকে, এবং তার পাশাপাশি মোহনবাগানের যে সম্মানহানি হয়েছে, এই সব দিক থেকে একটা বড় অ্যামাউন্টের কম্পেনসেশন ফি ধরা হয়েছে, যেটা বিভিন্নভাবে আনভেরিফাইড সোর্সেস, আই রিপিট আনভেরিফাইড সোর্স, সেখান থেকে জানা যাচ্ছে তার অ্যামাউন্ট হতে পারে 15 crores। আমি আবারও বলছি, সত্যি মিথ্যা আমি জানি না, আনভেরিফাইড সোর্স এই কারণেই বললাম, 15 crores অবধি হতে পারে, সেটা জানা যাচ্ছে। দ্বিতীয় কী বিষয় হতে পারে, যে যদি এখানে পিএসসি মনে করে যে জাস্ট কজ ছাড়া এই কন্ট্রাক্টটাকে টার্মিনেট করার রাস্তা তৈরি করা হয়েছে, তাহলে প্লেয়ারের একটা স্যাংশন আসতে পারে। প্লেয়ারের স্যাংশন মানে কি, সোজা কথায় তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হবে বা 6 মাসের জন্য ব্যান করা হবে। যেভাবেই ভাবো 6 মাস আনোয়ার আলীকে খেলতে দেওয়া হবে না। কবে থেকে না, যেই দিন থেকে ভার্ডিক্ট বেরোচ্ছে সেই দিন থেকে 6 মাস, সেই 6 মাস সে কোথাও সই করতে পারবে না, কোথাও খেলতে পারবে না, অফিসিয়ালি কোনো ক্লাবের হয়ে ট্রেনিং করতে পারবে না। এবং এখানে একইভাবে যদি এটা প্রুভ হয় যে জাস্ট কজ ছাড়া কন্ট্রাক্ট টার্মিনেশন হয়েছে, তাহলে সেখানে যে ক্লাব জড়িত রয়েছে তাদের কিন্তু ট্রান্সফার ব্যান আসবে। ট্রান্সফার ব্যান আমাদের কাছে নতুন কোনো ব্যাপার না, আমরা হায়দ্রাবাদের 10খানা ট্রান্সফার ব্যান দেখে নিয়েছি। ইন্ডিয়ান ফুটবলে বহু ক্লাবের বিভিন্ন সময়ে ট্রান্সফার ব্যান লেগেছে, কেউ রাতারাতি ছাড়িয়ে নিতে পেরেছে, কারো অনেকটা স্ট্রেচ হয়েছে, সেই ট্রান্সফার ব্যান আসতে পারে। এবং এই পুরো ব্যাপারটা নিয়ে এখন জল্পনা জারি রয়েছে যে অ্যাকচুয়ালি হবেটা কি, জিতবেটাকে, যে জিতবে তার ফেভারে সব কিছু যাবে। কিন্তু এখানে আবারও বলছি যে এর বেশি আর কিছু বলার নেই। এটাই আমি কালকেও শেয়ার করতাম, যারা কমেন্ট করেছিলে আমি কালকে এটাই শেয়ার করতাম, কমেন্ট না করলেও আজকে কমেন্ট করেছি এটাই শেয়ার করছি। একটা সাবজুডিস ম্যাটার নিয়ে এর বেশি আমার আর কিছু বলার নেই। যারা এইটুকুতে খুশি হয়েছো ব্যাস ঠিক আছে, যাদের খুশি করতে পারলাম না তারাও অখুশির কারণটা বা কমেন্টটা করে যেও, সহ্য হয়ে গেছে সব কিছুই, এর বেশি আর কিছু বলার নেই। একটা লাইনের বাইরে গিয়ে আমরা কেউ কিছু বলতে পারি না, যারা বলছে তাদের কাছে নলেজ রয়েছে, এখতিয়ার তাদের রয়েছে, তাই তারা বলতে পারছে, আমার অন্তত আর কিছু বলার নেই। এই ভিডিওটা এ অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।